আসলে কি অবস্থান রয়েছে আপনাদের মতামত জানতে চাই মাহমুদ আলম। আচ্ছা, আসলে আলোচনা করা যাবে, একবার বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু একবারে যদি মূল কথা বলি সেটা হচ্ছে যে আমার দায়িত্ব গ্রহণের সময় হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি মার্চ মাসে, তখন হচ্ছে রমজান মাস, এবং এরপরে রাষ্ট্রে বন্ধ ছিল শুধুমাত্র 30 রমজান মাসের পর আরো বন্ধ ছিল 2 মাস আমার চলে গেছে এবং গত 2 মাস ধরে আমি অনিশ্চয়তার ভিতরে আছি যে আমি কখন নামবো, ঠিক আছে, মানে আমি কখন নামবো এটা আমি জানি না। হ্যাঁ, তো এবং এই মে মাসের আন্দোলন আপনারা দেখছেন। আপনি যখন বন্ধের কথা বললেন একটা ধারণা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে এই সরকার ছুটি থাকার ব্যাপারে সবচেয়ে সবাই হ্যাপি, বিশেষ করে যারা এটা তো একজন নাগরিকদের ঈদের ছুটিগুলো একসাথে দেওয়া হচ্ছে, যেমন দুর্গাপূজার ছুটি আমরা 1 বছর 1 দিন বাড়িয়েছিলাম, এবারও 1 দিন বাড়িয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে 4 দিন একটা ছুটি পাওয়া যাচ্ছে। তো এটা ঠিক আছে, সরকার মানে নিশ্চিত তো এক ধরনের প্রমাণ দিয়ে গেছে, তবে আরো অনেকগুলো ইকুয়েশনের সম্ভব ঠিক আছে ছুটি হচ্ছে। আমি বললাম আর কি আমি কতগুলো কর্মদিবস পেলাম, এবং যেটা বললাম গত এই যে মে মাস থেকে তো এই যে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র প্রতিষ্ঠানের পদক্ষেপে, হ্যাঁ, যে একবারে আরো কি কি স্লোগান, মিছিল স্লোগান, এই যে এখানে বসে, এবং আমার বাসা থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে স্লোগান হচ্ছে, এটা কাছে যে হাইকোর্টের বিচারপতির বা গভর্নরের বাসা। এই একটা দোলাচলের ভিতরে অন্য সকল উপদেষ্টা যেখানে 8 আগস্টে শপথবদ্ধ হয়েছে, আমার শপথ আমি নিচ্ছি 10 নভেম্বর, কিন্তু আমার দায়িত্ব আমি পেয়েছি হচ্ছে যে 28শে ফেব্রুয়ারি, কিন্তু অফিসে আমি বসছি পয়লা মার্চ এরপর একদিন, বলে আমার জন্য সময়টা খুবই সংকীর্ণ, খুবই কম। আমি হয়তো অফিস আমি জানি না হয়তো 60-70 দিন পাইছি কিনা সব মিলিয়ে এই সময়ের ভিতরে। কিন্তু আপনি যখন বললেন যে সুরক্ষা আইন, সুরক্ষা আইনে হচ্ছে আমাদের যে আইনের মশলা থেকে শুরু করে একবারে বিল হওয়া আইনের গ্যাজেট পাস করার জন্য 18টা ধাপ, 18টা ধাপ হয়ে যেতে হবে। এবং আমি সুরক্ষা আইনের খসড়া আমি যদি বললাম বলে ডাইরেক্টলি 2 মাস আগে আমি হচ্ছে আমার মন্ত্রণালয় বলছি, এটা দেখেন যেভাবে আছে প্রক্রিয়া আছে যে 15টা প্রক্রিয়া ধাপ প্রক্রিয়া শেষ করে আপনি ক্যাবিনেটে নেবেন, ক্যাবিনেট থেকে 2টা ধাপ আছে, ক্যাবিনেট থেকে যাবে প্রধান উপদেষ্টার কাছে, তারপর হচ্ছে যে রাষ্ট্রপতি সাইন করলে এটা গেজেটে হয়ে যাবে। এই জায়গায় এখনো দ্বিতীয় স্তরে এটা পড়ে আছে। তখন আমি বাধ্য হয়ে দেখলাম যে এটা নিয়ে একটা দোলাচল আছে, সাংবাদিকদের সংজ্ঞা নিয়ে কথা চলতেছে। আমার মানে মন্ত্রণালয়ের লোকরা বলতেছে স্যার সাংবাদিকদের সংজ্ঞাটা অস্পষ্ট, এখানে আরো অনেকগুলো দ্বারা নিয়ে কথা চলতেছে, লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে, ওখান থেকে কিছু কনসার্ন ওরা না এখনো মানে লিখিত দেয় না, কিন্তু এর আগে বলছে যে এরকম এরকম কনসার্ন ছিল। বলে আমি একটা আইনটি করবো, এখন যে কোনো উপদেষ্টা আমার এখানে আরো বাকি 18-20 জন উপদেষ্টা 8 আগস্ট থেকে এসে বসে উনি বাইরে বলছেন উনি কি বলতো বলে আমাদের আমার স্যার যিনি স্যার উনি বলতে পারেন যে আমি এত পার্সেন্ট করছি। এখন আমি আমার দায়িত্বই নেওয়া হয়েছে এমন মানে এমন সময়ে, এবং আমি বললাম আমি চাই না আমার গতি কখন থাকবে, আমি আজকে চাই না কালকে নাম করবো কিনা, হাউ ক্যান আই ম্যানেজ থিং যে আমি হচ্ছে যে এইটা করবো, এই হচ্ছে আমার আপনি কতদিনের এক্সপিরিয়েন্স পেলে মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বস্ত করতে পারবে যে কাজগুলো হবে। না আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে প্রক্রিয়া আছে। যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি, এটা নিয়ে গত 2 মাস ধরে মন্ত্রী পরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিং এ বসতেছে, 2টা মিটিং আমি মাত্র পাইছি, কারণ আমি 5 জন উপদেষ্টাকে একসাথে পেতে হবে, মাত্র 2টা মিটিং আমি করতে পারছি, আই ক্যান নট ডিসাইড অনলাইন, কারণটা মন্ত্রী পরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন, ওনারা 5 জন মিলে ঠিক করবেন, ওনারা ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না, দেন আই উইল গো ফর লাইসেন্স গিভিং লাইসেন্স। আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতা গুলো আছে তাতে আমি বাইরে বলতে পারি না, আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, এটাই না আজকেও নামতে হতে পারে। তো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15 ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন করতে এবং
আমি স্টার্টেড হলে আমি আজকে যেমন আমি বলি নতুন কুড়ি হচ্ছে যে যখন আমি শুরু করলাম নতুন কুড়িটা, নতুন কুড়ির পুরো টাইমলাইন আমি ঠিক করলাম। আমি জানি না আমি নতুন কুড়িটা শেষ করে দিতে পারবো। সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানবে, এই জন্য রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি, এর আগে মিটিং আসলাম। তো এটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে যেই বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্থান করবেন না কাজগুলা, এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না, যদি আমি কালকেও নেমে যে আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশন গুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকার মতো সরকারের সময়ের সীমা করতে হবে, এবং হয়তো কামাল ভাইরা যে প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে, কিছু কম বেশ হবে, এটা করে আমি মনে করি আমাদের কোনো আপত্তি আছে। ওনারও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছে, আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য স্টেজ স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান। আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন, তাকে ডেকে পাঠিয়ে দেন, আমি পাঠাই। আমরা তো চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিই, এটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মাত্র একটা আগে, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাস। আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাবো, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। এটা অন্তত হবে সাংবাদিকতা সুরক্ষা এটা যে কোনো মূল্যে আমরা করবো। আমি যাওয়ার পর যিনি আসবেন ওনাকেও আমি বলবো বা আপনাদেরও বলার সুযোগ আছে, এটা যে কোনো মূল্যে হবে, এটা একটা জিনিস। কিন্তু গণমাধ্যম কমিশন যেটা, সেটাও আমরা এখন পজিটিভলি আগাচ্ছি। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার আছে, তুমি যেটা বললেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার। তো সবাই মিলে একটা চাপ যে গণমাধ্যম কমিশন যদি দিয়ে দেন, গণমাধ্যম কমিশনের পরিধিটা ওনারা একটু বড় করে রাখছেন, এটা হচ্ছে আমার দিক থেকে ক্রেডিট, একটু অনেক বড়, যেমন লাইসেন্সিং স্টার্টিং ফ্রম লাইসেন্সিং টু মেনি থিংস লাইক জিডিপি ডাটা যে প্রসেসিং এজেন্সি কথা বলছেন ওইটাও ওনাদের সাথে সম্পর্কিত, ওলা মন্ত্রণালয়ের অনেকগুলো কাজ ওনাদের সাথে সম্পর্কিত। তবে এটা ভালোই হচ্ছে যে ঠিক আছে আমরা সাংবাদিকতা যে অর্থে স্বায়ত্তশাসিত দেখতে চাই, স্বাধীন দেখতে চাই, সেটার একটা রূপরেখা আছে। কিন্তু আমি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতে যেমন ওয়াসাই জুডিশিয়াল ইনস্টিটিউশন আকারে কিন্তু প্রেস কাউন্সিল কাজ করে, মানে এখনই কাজ করে। কিন্তু প্রেস কাউন্সিল গঠনের আপনারা দেখছেন যে আমরা একজন সম্পাদককে রাখছি, উনি থাকতে চান না, উনি ফেসবুকে লিখলেন যে ওনাকে কেন রাখা হয় নাই, উনি এটা একজন উপদেষ্টা হিসেবে আমরা আরো কি কি বললেন ওনার মন্তব্য, আমি ইংলিশে তো বিষয়টা হচ্ছে আহ সেটা হচ্ছে উনি বললেন, উনি ফেসবুকে এসে বলতে পারলেন। তো প্রেস কাউন্সিল কিন্তু আমি নিয়োগ দিই, প্রেস কাউন্সিল আপনারা জানেন প্রেস কাউন্সিলের নিয়োগের কাজটা আমরা একজন বিচারপতি বা যারা সাবেক বিচারপতি একজনকে দিই, উনি পরবর্তী ঠিক করে আমার প্রেস কাউন্সিলের অধিকাংশ লোকই সরকারের বাইরের লোক। এটা হচ্ছে ওয়াসাই জুডিশিয়াল এবং গভর্নমেন্ট প্লাস যেটা আমার বাইরে প্রস্তাব করতেছে, গভর্নমেন্টের একেবারে হয়তো আছে কিছু কাজে যেহেতু গভর্নমেন্ট টাকা দেয়, গভর্নমেন্টের কিছু তো জিনিস আছে। কিন্তু আমরা যখন আমি প্রেস কাউন্সিলটা যখন ওনারা সমালোচনা করলেন এবং ওনারা বললেন, তো আমি এই বিষয়টা আমার মন্ত্রণালয়ের লোকরা আবার এখান থেকে প্রতিবাদ করলো, যেটা বললেন আমরা তখন আমি করলাম কি, আমি হচ্ছে যে প্রেস কাউন্সিলের প্রথম দিককার একজন লোক ছিলেন গাজী শামসুর রহমান, ওনার হচ্ছে রায়গুলো নিয়ে আসেন, ওনার রায়ের 2টা কপি আপনারা প্রেস কাউন্সিলে গেলে পাবেন। তো ওই রায় দেখলে আপনার মনে হবে যে আসলে সম্ভব, প্রেস কাউন্সিল দিয়ে সম্ভব। এখন সমস্যা হচ্ছে যে এটা আসলে পুরো কাঠামোর প্রশ্ন। এখন গাজী শামসুর রহমান, ওই সময়ের গাজী শামসুর রহমান আর ওই সময়ের সাংবাদিকতার যে আমাদের যে স্ট্যান্ডার্ড, ওই সময়ের পত্রিকার সংখ্যা এবং ওই সময় টিভি টিভি বলতে কিছুই ছিল না, ডিডি ভিডিও ছিল, ওই সময়ের আর এই সময়ের বিচারটা আলাদা। তবুও প্রেস কাউন্সিল জিনিসটা তিনি বিচারপতি উনি অনেকবার আসেন আমার কাছে, একবারে লিখিত ভাবে নিয়ে আসেন যে এটা আপনি বদলাইতে পারবেন না, বদলালে হাইকোর্ট হয়ে যাবে বলেন। তো সবকিছু মিলে আপনি এটা করেন না, আমাদেরকে আমরা একটু কাজটা করি, আপনি যদি করেন আপনি আরো কনসালটেশন করেন, আরো সবকিছু করেন। তো গণমাধ্যম কমিশনের সাথে সম্পর্কিত হচ্ছে প্রেস কাউন্সিল সম্প্রচার আইন যেটা যেটা করে যাচ্ছিল সেখানে সেখানে করে যেতে পারে নাই, বাট ওরা শুরু করছিল ওই নীতিমালাটা, সম্প্রচার নীতিমালা না আইন, ওইটা সংশ্লেষে এটা গণমাধ্যম পরিষদটা হবে অন্তর্ভুক্ত বা এর সাথে সম্পৃক্ত হবে বিডিবি ব্যাপার। যেমন বিডিবি ব্যাপার আমি ওনাদেরকে রাজি করাইতে বললাম, ওনারা একসাথে হবে, বিডিবি ব্যাপার একসাথে হবে। তো ক্রাইসিস আমি আজকে একটু বেশি মানে একটু খোলামখুলা বলি, কারণ হচ্ছে আমাকে কালকেও বলতে হবে, সামনেও বলতে হবে। পয়েন্টটা হচ্ছে আপনার বেতারের আমাদের
হচ্ছে সার্ভিসের অধীনে 800-র মতো হচ্ছে আর কম বেশ 800-র মতো কর্মকর্তা আছে সার্ভিসের অধীনে, তিনি সরাসরি সরকারি সার্ভিসের। এখন সার্ভিসের অধীনে কোনো কর্মকর্তা কিন্তু তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থাকতে পারে না, ইউজুয়ালি থাকতে পারে না, ওনাকে কোনো না কোনো উপায়ে আমাকে রাখতে হবে। ফলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বেতন যদি আমি স্বায়ত্তশাসিত দিই তারা রাজি, দুইটাই রাজিতে তারা একীভূত হবে। এবং আমাদের জায়গা খরচ হচ্ছে আমাদের বেতারের 14টার মতো উপকেন্দ্র আছে, এগুলো খালি পড়ে আছে জায়গা, বেতারের অনেক জায়গা আছে যেগুলো অন্যান্য অনেক ভালো কাজে লাগানো সম্ভব। বলে আমরা দুইটাকে একীভূত করলে যেটা হচ্ছে একই হাউসের ভিতরে, যেটা আমরা নাম দিচ্ছেন ব্রডকাস্টিং এজেন্সি, ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সি বা সামথিং লাইক দ্যাট, টোয়েন্টি পার্সেন্ট দে আর এগ্রিড যে তারা করুন। বাসস হচ্ছে আলাদাভাবে চাচ্ছে যে আলাদা থাকবে। উনি যেটা বলেন বাসসের নতুন লোক নিয়োগ হয়েছে, সেটা কিছু অস্থায়ী ভিত্তিতে নতুন লোক নিয়োগ হয়েছে, কিন্তু আরো কিছু প্রক্রিয়া বাসস শুরু করছে, যেটা উনি সঠিকই বলছেন যেটা আমরা সেলফ ক্রিটিক আছি, এটা অনেকগুলো ইন্টারনালি ঘটে গেছে যেটা হয়তো আমাদের কাছে পর্যন্তই আসে। হ্যাঁ, তো হয় আর কি। এবং এই গভর্নমেন্টের অধীনে বেশি হয়, কারণ এই গভর্নমেন্টের একটা বড় ক্রাইসিস আছে, যেটা বললাম আমার গতি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নেমে যাবে। এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টা নেমে যাবে, ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিচ্ছে কথা, কাজ স্লো হয়ে গেছে। ওনারা চলে যাবেন, আরেকজন আসবেন, ওনার সাথে কাজ করবে। এবং এটা অনেকগুলো প্রমাণ আছে। এগুলো আমরা হচ্ছে সেলফ ক্রিটিক, আমি আর কোনো ব্যক্তি বা কোনো আমরা কাউকে বলতেছি না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। যখন 6 জুন ঘটলো লন্ডনে, এরপর বাংলাদেশের পুরা ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। আপনার রাজনীতিক, এই জন্য রাজনৈতিক দলগুলোর সামনে কথাগুলো বলছি। রাজনৈতিক দলগুলো চাইলে আমি কালকে, আমি 1 মাসের মধ্যে আইন করে দিতে পারি, যদি না চায় তাদের সদিচ্ছা না থাকে। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বসে আছি কখন পরবর্তী সরকার আসবে, এই আইনগুলো তারা তখন পাশ করবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং এই ঘটনা 2007-8 সালে ঘটছিল বাঙালিদের সময়। ওই চাল হচ্ছে এক সচিব, চাল হচ্ছে যদি আমি জাত করে রাখছিল 6 মাস, শেখ হাসিনা 110 টাকা চাল খাওয়া। তো দিস ইজ দ্য রিয়ালিটি। যে কোনো, আমি বলি যে কোনো ট্রানজিশনাল গভর্নমেন্টের এই হচ্ছে ক্রাইসিস, যে আপনার পরবর্তী সরকারের অপেক্ষায় সবাই, আপনারা পরবর্তী সরকারের অপেক্ষায়, বিজনেসম্যানরা পরবর্তী সরকারের অপেক্ষায়, আপনারাও হয়তো পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। তো বিষয় হচ্ছে যে আমি তো এই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটা আমাদের জন্য কঠিন করে দেওয়া হয়েছে, তারপরেও আমরা এই সদিচ্ছাটা আছে। আমি যদি বলি যে আমরা আইনটা সাংবাদিকতা সুরক্ষা আইন, সাংবাদিকতা এটা আমাদের লেখা আছে, সাংবাদিক না সাংবাদিকতা, ফলে এটা অনেক বড় একটা জায়গা কভার করবে। এটা আমরা করে দিয়ে যাবো, আমরা শুরু করেছি কাজটা। আর হচ্ছে ওয়েবসাইটে ওপেন করার কথা বলছে কামাল ভাই, আমরা ওয়েবসাইটে ওপেন করে দিচ্ছি অলরেডি। ইংলিশটা ওপেন করে রাখেন, ইংলিশটা আমি বলছি লন্ডনে যাওয়ার আগে, কিন্তু এখনো করে দিবে। আর হচ্ছে শ্রম আইনের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন উনি বলেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি লতে এটাকে নিয়ে যাওয়া, এটা তো একটা এর বিষয় আছে, কিন্তু শ্রম আইনের অধীনে এখনো পর্যন্ত সাংবাদিকরা আছে। মজুরি যেটা বোর্ড আছে এটা শ্রম আইনের অধীনে আছে। এখন যদি আপনি সিলিংটা ঠিক করতে চান তখন আবার এটা আবার আইনগত প্রশ্ন আছে যে আপনি আলাদাভাবে তাদের বেতন কাঠামো ঠিক করতে পারেন কিনা, কারণ বেতন কাঠামো এক জায়গায় ঠিক করা। এখন সরকার রিট উঠাইতে পারে কিনা, বা কিভাবে নেগোসিয়েশন করতে পারে কিনা, বা কাউকে কনভিন্স করতে পারে কিনা, আরো 10টা ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এটা ঝুলে আছে, এটা আমার জন্য বিব্রতকর, কারণ আমি বারবার ওয়াদা দিচ্ছি যে যখন আমি নোয়াবের যারা আছে, যারা মালিক পক্ষকে ডাকলাম, ওনারা আছে যে আমাদের কিছু সুযোগ সুবিধা আছে, এগুলো দেন, সুবিধাকে ভালো চলতে দেন। যেমন আমি বললাম যে আমরা হচ্ছে সার্কুলেশন রেট আমি কমাই দেবো, আমি ভুয়া সার্কুলেশন রেট সার্কুলেশন সংখ্যা কমাই দেবো। যেমন স্থানীয় পত্রিকার জন্য 1000 সার্কুলেশন সংখ্যা আমরা করে দিই, এটা আমরা অনগোয়িং আছে, আমরা করে দিই। কি জন্য? কারণ আপনি ভুয়া দেখানোর দরকার নেই, যেটা আপনার 5000 চালান, কিন্তু আপনি টাকাটা আমি বেশি করে দিলাম, 900 টাকা কয়েক বছর আগে, 900 টাকা এখন আসলে 500 টাকা আমি বাড়াই। আমি যে আপনাকে টাকাটা বাড়াই দিচ্ছি, আপনি সাংবাদিকদের কি দিচ্ছেন? ওই প্রশ্নে কিন্তু মালিকদের কাছে কোনো জবাব নেই, মালিক বা সম্পাদকদের কাছে। আমি আপনাকে বিজ্ঞাপনের হার বাড়াই দেবো, 900 থেকে 1800 করে দেবে, এটা আমি বলছি, আমার ওয়াদা করছি যে দ্বিগুণ বাড়াবো, কিন্তু আপনি সাংবাদিকদের কি দিবেন? আপনি আমাকে বলুন। ওখানে কিন্তু কোনো নাই। এখন আমি মিটিং দেখলাম, ওনারা 1-2 জন প্রতিনিধি পাঠালেন, আসলে
এই জিনিসগুলো আসলে মানে ক্রাইসিস গুলো আসলে বলা দরকার, জনগণের কাছে বলা দরকার, সব স্টেক হোল্ডারদের বলা দরকার। আহ, এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্রাইসিস যে আমরা আসলে প্রণোদনা দিতে রাখতেছি। আপনাকে নিউজ প্রিন্ট আমি আমদানি করতে দিচ্ছি মোটামুটি বিনা শুল্কে, ধরতে গেলে অন্যদের তুলনায় আপনি তো ওইটা দিয়ে অনেক পত্রিকা তো এটা দিয়ে আসলে পত্রিকা না চাপায় প্রেসের কাছে বিক্রি করে দেয়, এটাও আমরা জানি। তারপরেও আমরা সরব বিশ্বাসে দিই, দিলে কিন্তু আপনারা কিন্তু সাংবাদিকদেরকে ওই হিসাবে কি আপনারা প্রণোদনা দেন বা আপনারা কি সাংবাদিকদের বেতনটা ঠিক মতো দেন? একজন সাংবাদিক বললেন যে বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে। একটা বড় অংশের যারা প্রফেশনাল বা কর্পোরেট হাউস গুলো আছে ওদের অনেকটা বড় অংশ দেওয়া হচ্ছে, এটা সত্য। এবং অনেকে স্ট্যান্ডার্ড বেতন দিচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে অনেক মিডিয়াম লেভেলের যে হাউস গুলো আছে এবং বিশেষ করে আওয়ামী লীগের যে হাউস গুলো আছে গত 1 বছর তাদের অবস্থা হ্যাঁ, তারা হচ্ছে যে তাদের মালিকরা যেহেতু মারা গেছে ফলে তারা আসলে বেতন দিতে পারছে না, কিন্তু নামটা টিকে রাখতেছে ফর সাম ফিউচার টাইম। তো এখন আমরা ওই জায়গাতে আমার কথা যে শ্রম আইনের ভিতরেই আসলে মজুরির বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে যদি এই সময় কিন্তু করতে চাই। আমি আলাদাভাবে একটা সিলিং টার্গেট করলে আমাকে আইন তো বিধিবিধান সংযুক্ত মানে সংশোধন করতে হবে, এটা আমি আলাদাভাবে যেতে পারবো না। মজুরি অন্তত 9 ঘন্টা যদি বাস্তবায়নের জন্য মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ যদি একসাথে হয়, তারপরে শ্রম মন্ত্রণালয়কে আমরা বললে আমরা বলা যেটা আগাইতে পারবো। আর রিট বা এইসব জিনিসগুলো আসলে হাইকোর্টের যারা এখানে উনি আছেন সুব্রতরা আছেন, এটা আসলে চাইলে সম্ভব। এটা যদি হাইকোর্টে আমি একজন জেনারেলকে বলছি, ওনারা যদি চান যে এটাকে দ্রুত, কারণ এটা শুনানি হচ্ছে অনেক না প্রচার করানো উচিত না, কিন্তু শুনানিটা হইলে সম্ভব, কিন্তু শুনানি হচ্ছে মানে বারবার টাইম বিচার হয়। এটা যদি সরকার পক্ষ চাইলে এবং যারা বিরোধী পক্ষ তারা চাইলে এটা দ্রুত শুনানির ব্যবস্থা হয় তো হইতে পারে এবং এটা সম্ভব হইতে পারে। আর হচ্ছে যেটা বললাম যে এখানে আহ, সাংবাদিকদের যে যে প্রশ্নটা আসছে যেটা আপনি রাইটলি বলছেন যে আসলে একজন সাংবাদিক যদি ভুয়া মামলার শিকার হন তাহলে এটার প্রতিবাদ করা উচিত। এটা আমি আমি এই মতামতের পক্ষে। কারণ হচ্ছে আমি আজকে আছি, আমরা এই জন্য হচ্ছে যে কোনো মিডিয়া লাইসেন্সও বাদ দিব, কোনো মিডিয়া বন্ধ না। আমার সময়ে এবং নাহিদ ইসলামের সময় আমাদের এটা ছিল নীতি যে আমাদের পলিসি ছিল যে আমরা কিছু বন্ধ করবো। এবং এখানে ওই যে রতন বলে গেছেন যে কি বলে যে অ্যাডভাইস দেওয়া কোনো একটা বলো না সাবেক উপদেষ্টা করছে না আমি কোনো মিডিয়া হাউসকে করা হবে একদিনের হয়তো কোনো কথার জন্য কথা হয়েছে বাট নট নেসেসারিলি যে এটা চাপাইয়া না এটা চাপ আমরা কোনোভাবে এটা করি নাই। এবং পরে আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে অনেক পত্রিকাতে, অনেক লেখা হয়েছে, বাট আমরা ওইটা হয়তো প্রতিবাদ লিপি পাঠিয়ে দিচ্ছি মন্ত্রণালয় থেকে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর ওইটাই করছি। এরপরে পত্রিকা হয়তো কোনো পত্রিকা সংশোধনী দিচ্ছি, কোনো পত্রিকা দেয় তো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ইউ উইল রাইট টু দ্য কিন্তু সাংবাদিকদের যে মামলা এটা আব্দুল্লাহ ভাই সঠিক বলছেন যে আমরা হচ্ছে যে নাহিদ ইসলাম এটা শুরু করে গেছিলেন এবং আমি আসার পরে আমি দেখলাম যে 72 বা 75 এই সংখ্যাটা হবে। যখন আমরা দেখলাম যে এই মামলাগুলো আছে তখন আমরা হচ্ছে যে আমাদের তো এটা করার কিছু নেই, কারণ এটা আমাদের মন্ত্রণালয় না, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা সুপারিশ সহ পাঠালাম যে আপনারা এগুলো দেখেন, দেখে যদি পারেন এটা মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা বা যে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এটা করেন। আমাদের যতটুকু বলেছে আমরা বলছি এর বাইরে আসলে এই জিনিসটা অ্যাড্রেস করা হচ্ছে যে সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া মামলা আমাদের কাছে উপায় নেই। আমরা উপাত্তটা সংগ্রহ করছি বারবার বিজ্ঞাপন দিয়ে, যে কোনো সাংবাদিক চাইলে লিখতে পারতেন আমাদের কাছে লিখেছেন বটে এবং আমরা ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিচ্ছি টু ফার্দার ইনকোয়ারি জানি। এটা হচ্ছে আমাদের দিক থেকে। আর হচ্ছে যে যেটা বললেন যে আসলে আপনাদের প্রস্তাবিত 23টা প্রস্তাব যেটা আমরা আশুকরণীয় ভাবছি, যেহেতু আমাদের সরকারের সময়টা সীমা অনেক কম, যে 6 মাস 8 মাস সময় ছিল, মার্চে তো জমা হয়েছে মার্চের 22 তারিখে, ততক্ষণে হচ্ছে যে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমি যদি ভুল না করি ঈদের ছুটি। তো যাই হোক ধরেন আমরা মেরি এপ্রিল থেকে আমরা যখন কাজ করা শুরু করছি তখন আমাদের কাছে ছিল যে আমরা মন্ত্রণালয়ের ভিতরে এটা পাঠাই যে আপনারা দেখেন যে এই জিনিসগুলো বাস্তবায়ন যোগ্য কোনগুলো কোনগুলো আশুকরণীয়, আমরা তো ঠিক করছি আশুকরণীয় মানে যেগুলো হচ্ছে যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর হচ্ছে দীর্ঘমেয়াদী। আমাদের তো সময় মাত্র 6 মাস আছে বা 8 মাস। তো আমরা কি করলাম যে স্বল্পমেয়াদী আমাদের 13টা আমাদের সুপারিশ
23টা, ওই 23টা থেকে আমরা 13টা ঠিক করবো, এই 13টার কাজ এখন চলমান। এগুলো হয়তো আমরা বড় কিছু করতে পারলাম না, হয়তো এই যে যেটা হচ্ছে যে আপনারা প্রস্তাব করলেন যে ডিএনপি থেকে সার্কুলেশনের জন্য বিজ্ঞাপন হার বৃদ্ধি করা বা সার্কুলেশন নম্বর কমানো, এগুলো আমরা করছি। আরো অনেকগুলো আমার কাছে লিস্ট আছে, যদি আপনারা চান সাংবাদিক চান আমি আপনাদেরকে মন্ত্রণালয় দিয়ে দিয়ে দিতে পারি, এবং আমার পিআরও এটা অনেকবার তো ইট ইজ অলরেডি ইনকাম। তো এটা হচ্ছে আমাদের আমাদের এই সময়ে করার মতো হচ্ছে 23টা ছিল, 23টার ভিতরে আমরা 13টা করলাম। ওয়ান হাউস ওয়ান মিডিয়া যে নীতিমালার কথা বলছে এটা আমি আলোচনা করছি, কিন্তু ওয়ান হাউস ওয়ান মিডিয়া করতে গেলে যেতে হবে যে এটা সম্ভব, কিন্তু যেটা হচ্ছে যে এখানে আপনার এটার সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো সবগুলো মিলিয়ে কাজ করার বিষয়টা একটু জরুরি। এটা আমার যদি 1 বছর সময় সীমা থাকে, সময় সীমা থাকলে আমি এটা করে ফেলতে পারতাম, মানে এই সদিচ্ছাটা আমাদের আছে। এবং যে বিশেষ করে যে ব্রাইনস্টর্ম গ্রুপ, মানে এটা বলা উচিত ছিল না, যাই হোক, বা অন্যান্য গ্রুপে আছে যারা সদিচ্ছা ছিল যে ঠিক আছে আমরা ওয়ান হাউস ওয়ান মিডিয়াকে নিয়ে কিন্তু চলে যাবো, এবং আমি মনে করি অন্যান্য মিডিয়া হাউস গুলো চাইতে পারে এটাতে। আসলে ওয়ান হাউস ওয়ান মিডিয়া হইলে ব্যক্তিগত মালিকানা দিয়ে অন্যটা করে দিল, কিন্তু যেটা হলে আমরা নীতিমালাটা আমরা নীতি ক্ষেত্রে এক জায়গায় থাকলাম যে ওয়ান হাউস থাকলো ওয়ান মিডিয়া থাকলো, এইটা আমরা চাইলে করতে পারতাম যদি আমাদের কাছে একটা দীর্ঘ সময় থাকতো। বিশেষ করে এটার সাথে এনবিআর জড়িত, এটার সাথে আরো কিছু আর্থিক প্রতিষ্ঠান জড়িত, লাইসেন্সিং যে প্রতিষ্ঠানগুলো আছে জড়িত। আমি তো লাইসেন্সিং এর ওগুলো হাতে দিতে পারছি। নতুন তো আরো পরের কথা, নতুন হচ্ছে যে আপনি যেটা বললেন যেটা এঙ্গেজ করতেছেন সেটা আমি বলি একটু ব্যাখ্যা করে দিই, এবং আপনারা যারা জানেন যে নতুন একটা টিভির বিষয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আহ, একটা গ্রুপের শ্যাডো ইনভেস্টমেন্ট বা এরকম কিছু। কিন্তু তারা আসলে অনেক আগে এটা অনুমোদন করেছে, গত সরকারের আমলে। এটা তারা হচ্ছে যে তরঙ্গ বরাদ্দ পেয়ে গেছে অলরেডি। এই সরকার আমলে জাস্ট তারা নামটা আগের নামটা থেকে আরেকটা নামে নতুন নামে নিয়ে গেছে। এই ফাইল হয়তো গত ডিসেম্বরে সাইন করেছে। তো এইটা আমাদের সময়ে আমরা হচ্ছে যে এটা নতুন করে দিচ্ছি, এটা লাইসেন্স অলরেডি এটা দেওয়া আছে, জাস্ট নামটা চেঞ্জ করার জন্য মন্ত্রণালয় আছে। এখানে নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হয় না যে রং বেরিয়ে প্রথম থেকে শেষ করে কোনো লাইসেন্স আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। তো দিস ইজ ফর দ্য ক্লারিফিকেশন। আর আমাদের যে বিষয়গুলো ছিল আরো, যে এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা ওইটাতে আমরা একটু বলি, সেটা হচ্ছে স্বনিয়ন্ত্রণ, সেলফ রেগুলেশন না হলেও আমরা হচ্ছে যে ইউনেস্কোর সাথে আমি ইতিমধ্যে 2বার মিটিং করছি, এবং ইউনেস্কোর একটা প্রোগ্রামে আমি গেছি। ইউনেস্কো যেটা বলতেছে সেটা হচ্ছে যে তারা একটা কোড অফ কন্ডাক্ট, মানে মিডিয়া হাউসগুলো নিজেরাই একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করবে, এবং ওই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত করবে। তারা একটা টাইমলাইন আমাকে দিচ্ছেন যে উইদিন নভেম্বর একটা বড় অংশের মিডিয়া হাউস একটা কোড অফ কন্ডাক্ট করবেন, এবং ওই অনুযায়ী তারা নিজেরা পরিচালিত হবে, এবং তারা মন্ত্রণালয়ের কোনো হেল্প চান না এবং কোনো সংযোগ চান না, এটা তারা জানিয়ে দিচ্ছে। তো আমিও সংযোজিত হচ্ছি না। হ্যাঁ, তো আমার কাজ হচ্ছে যে ঠিক আছে আপনারা করেন, আপনারা যদি করে এটা যদি গুড প্র্যাকটিস নিয়ে আসতে পারেন উইয়ার ওকে। তো আমি মনে করি যে এটা যেহেতু ইউনেস্কো এটা এনগেজ আছে এবং বাংলাদেশের মোটামুটি বড় বড় মিডিয়া হাউসগুলো এনগেজ আছে, আমি আশা করি যে নভেম্বরের ভিতরে একটা কোড অফ কন্ডাক্ট যেটা তাদের সেলফ রেগুলেশন এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, যে আমরা আসলে কিভাবে চলতে চাই এবং আমরা নিজেদেরকে কিভাবে দেখতে চাই, আমাদের সাংবাদিকদের সুরক্ষা থেকে শুরু করে আরো যে জিনিসগুলো আছে, নারীদের সুরক্ষা, সব ইস্যু, কর্ম পরিবেশ যে ইস্যুগুলো আছে, এগুলো যদি তারা ইন্টিগ্রেট করে যদি করতে পারে উই আর ভেরি মাচ হ্যাপি উইথ তো আমার এটা হচ্ছে যে আমার দিক থেকে যে এটা হচ্ছে নিয়ন্ত্রণ এবং অভিযোগ ব্যবস্থাপনা, আমার মনে হয় যে ওটার ভিতরে অন্তর্ভুক্ত, কোড অফ কন্ডাক্টের ভিতরে অন্তর্ভুক্ত হবে, যে আমরা কিভাবে সেলফ রেগুলেট করবো নিজেদেরকে, নট এনি রেগুলেটরি বডি ফ্রম গভর্নমেন্ট। আর আমরা নিজেদেরকে আসলে গ্রিভেন্স গুলো কিভাবে অ্যাড্রেস করবো নিজেদের ভিতরে, যতগুলো ইস্যু আছে না বা বা এখানে সাংবাদিকতার সুরক্ষা আইনও আছে, যে যদি কোনো সাংবাদিক যদি আঘাতপ্রাপ্ত হন বা কোনোভাবে যদি তার বেতন কাটা যায়, আরো যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা কিভাবে করবেন এটা তারা আগে করুন। আমরা সাংবাদিকতার সুরক্ষা আইনটা খুব আইনি যে আপনার সুরক্ষার জন্য এটা আমরা করে দিব, বাকিটা এটা সমন্বিত হবে। আসলে এটা পুরোটা একটা সমন্বিত সিস্টেমের মধ্যে যেতে হবে। গণমাধ্যম কর্মী আইন নিয়ে আমার ভাই যেটা বললেন, গণমাধ্যম কর্মী আইনটা একটু কম্প্রিহেন্সিভ করছে, সেটাতে মানে সেটা আমলে করলেও কম্প্রিহেন্সিভ করছে। এখন এটা আমি শুধু পড়ার কমপ্লিটই করতে না, আমি বলতেছি যে এটা আমি বললাম যেহেতু এটা আছে, অনেকগুলো তো খসড়া আমাদের কাছে আছে, সম্প্রচার নীতিমালা খসড়া আছে, তারপর আরো অনেকগুলো ওটিটি নীতিমালা খসড়া আছে। ফলে ওটিটি নীতিমালা নিয়ে আমরা আইসিটি ডিভিশনের সাথে কাজ করতেছি, এবং ওইখানে যে বারবার কথা হচ্ছে যেটা অনলাইনে এবং ইউটিউবে যে লেখা হচ্ছে এগুলো হয়তো একটা
বা বিধিমালার মধ্যে আনতে পারবো না। এটা একটা দীর্ঘ সমস্যা দেখতে ব্যাপার হয়তো এই সময় করতে পারবো কিনা জানি না। বাট গণমাধ্যম কর্মী যে আইন আছে এই আইনটা একটু কম্প্রিহেন্সিভ আছে আমার কাছে, আমার দেখে মনে হলো। এখন এইটার সাথে আসলে আপনাদের যে সুপারিশমালা আছে এটাকে আমি এটাতে সংশ্লেষ করে কিছু করা যায় এবং ওইটা যদি করা যায় আমার মনে হয় যে এটা খারাপ হবে না। এটা অবশ্যই আগের আইনগুলো সবই আগের আইন, সকল তো বিধিমালা আগের আইন, এটা আমরা সংশোধন করে দেবো। আমরা তো ওইটাই রাখবো এরকম না, খসড়াটা আছে, খসড়াটা নিয়ে আমরা জাস্ট একটা কনসালটেশনের জন্য বলছি, এটা বাস্তবায়ন করবো এখনো এটা নির্ধারণ করা হবে। তো আমার দিক থেকে এই জিনিসগুলো ছিল। আর রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকার আমরা অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পারতো এই সরকারকে, আমাদেরকে ফ্যাসিলিটেট করতে পারতো, আমাদের জন্য সহজ করতে পারতো আমাদের গভর্নেন্সটা, সেটা হয়তো হয়নি, আমাদের দুর্ভাগ্য। এবং এখানে একটু পলিটিক্যালি শুনে এলো কথাটা, এটা সত্য যে যখন প্রথম গভর্নমেন্ট হইলো, এটা আমি বলে যাই কারণ আমার কয়েকদিন পরে এলো বলতে হবে, বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতা আসলাম, দায়িত্ব নিলাম, তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি, বা আরো দলের লোকরা, আসলে তো লোকজন নেই, সেটাই আছে। তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতো। তো বিসি নিয়োগ হইলো 10 জন বিএনপি, 3 জন জামাতের হইলো। তারপরে দেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় ওবিসিতে জামাতে হইলো। অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো। এগুলো আমার চোখের সামনেই ঘটছে। তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে 2 বছর 3 বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে ওনারা 4 মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল, কম বেশি হইলো, কারো হয়তো 60%, কারো 80%, কারো 20%, কারো 30%। হ্যাঁ, সব লোক সেট করা শেষ। এবার ডিসেম্বর থেকে শুরু হলো অসহযোগ। হ্যাঁ, দিলেন কেন, যদি ওই প্রশ্নে আসি, দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমরা মজা করে লেনিনের কথা বলি। লেনিন বলছিল যে হচ্ছে প্রলেতারিয়েটের বিপ্লব হবে, প্রলেতারিয়েটরা সবকিছু চালাবে। তো প্রলেতারিয়েট দেখে যে প্রলেতারিয়েট থেকে আসলে সত্যিকালে চালানো যায়। 3 বছর পরে আবার ওই যে পুরাতন যারা লোকগুলোকে ফেরত আনতে হয়েছে, বিকজ তারা পেপার ওয়ার্ক পারে। আমি তো সচিবালয়টা চালাইতে হবে, সচিবালয় চালাইতে হবে, বিচারালয় চালাইতে হবে, সব যখন চালাতে হবে তখন আপনারা যখন এইটা চালাইতে হলে আপনার এই ব্যুরোক্রেটকে লাগবে। ব্যুরোক্রেটের অবশ্যই পলিটিক্যাল অ্যাপ্লিকেশন আছে। এবং আমি আজকে একটা কথা বলে দিই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে, এখন অন্য সার্কেল থেকে আসছে, কোন সার্কেল থেকে আসছে সেটা অনেকেই জানে। তো এটা হচ্ছে যুগের নিয়ম। 60-70 দশকের একটা হাওয়া হয়েছে, এখন কি বলে 9/11 এর পরে এখন আরেকটা হাওয়া হয়েছে পুরো দুনিয়া ব্যাপী। হ্যাঁ, তো এইগুলো করবে এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবে। এটাই নিয়ম ইতিহাসে, এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এটা এই যুগের নিয়মে এটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমি বলছি এই যে এটা যে করতেছে এটাকে আপনার অবশ্যই এটাকে আপনার কনফিডেন্সে নিতে হবে যে আদর্শিকভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই 71 এর পরে, ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে, সাংবাদিকতা করছে, যেটা বললাম সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে। আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে, ওরা আরেকদিকে নিতে চাইছে। কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতা থাকবে কোথায়, এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি অ্যাড্রেস করতে চাই। কারণ হচ্ছে গত 1 বছরে আমরা আমাদের দেখা মতো আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোক। আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাতও দিই নাই, বলিও নাই। কোন এক গ্রুপের পত্রিকাকে একটানা যে এই সরকারের বিরোধিতা করেই গেল, হ্যাঁ, একটানা প্রত্যেকদিন ছবি ছাপায় এবং এক এক লোকের নামে, এক মহিলার নামে 2টা পত্রিকাতে একই লেখা ছাপাইলো। হ্যাঁ, আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম, কিছুই বলা নেই, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম মিনিস্ট্রি, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম। কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে, এগুলো বিচার, ইতিহাসের বিচার হবে, অন্য বিচারের আগ্রহ আমাদের নাই। তো যেটা রাশেদ খান বাড়ি থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলা, তোমরা এগুলোর কোনো শিক্ষা দীক্ষা দিলে না কেন, বা তোমরা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট মানে ফ্যাসিজম অ্যানাবলারদেরকে কিছু করলে না কেন। আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয়। এই জন্য যখনই যে কোনো আমি মিটিং এ যাই, সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়, তখন আমি বলি যে রাইটস উইদাউট রেসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস।
এবং এটা আপনি গত 1 বছরে দেখে ফেলছেন যে অনেক রাইটস যা ইচ্ছা তা লিখতে পারতেছেন, গভর্নমেন্টের পক্ষে বিপক্ষে লিখতে পারতেছেন। হ্যাঁ, কিছু কিছু তো কনসার্ন ছিল, মবের ইস্যু ছিল, তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল, বা ফেসবুকে বট ইস্যু ছিল, কিন্তু এর বাইরে মূলধারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোনো সাংবাদিকদের থেকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য। আর সরকারের বাইরেও যে আসলে আহ, অনেকগুলো সংস্থা কাজ করে, এটা আসলে আপনারা অলরেডি বুঝে ফেলার কথা। তো আমি এটা ব্যাখ্যা দিতে চাই না। তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন, তারা হয়তো কিছু এনগেজমেন্টের ঠিক না। তো সরকারের দিক থেকে সরকার আগে যদি ইন্টারিম গভর্নমেন্ট এদের কোনো এনগেজমেন্ট ছিল না, এবং কোনো বিধিনিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপানো হয়নি, এবং কোনো একটা হাউসকেও বন্ধ করা হয়নি, এবং আমি থাকা অবস্থায় কোনো হাউসকে বন্ধ করা হবে না, কোনো আউটলেটে আমরা বন্ধ করতে দিব না। যে আউটলেট চলার চলুক, এবং জনগণ বিচার করবে যে আসলে কাকে সেই গ্রহণ করবে, তাকে সে নেবে না। যেমন আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি যে একটা বিখ্যাত আর একটা সবচেয়ে বড় পত্রিকা, ওয়ান অফ দ্য মানে কি বলে প্রমিনেন্ট পত্রিকা, তাদের পথের সংখ্যা হচ্ছে যে জাস্ট হাফ ড্রপ করছে গত 1 বছর। তো এটা এটা আসলে জনগণের বিষয় যে আসলে কে কাকে পড়বে কি পড়বে না। আবার অনেক দিক থেকে নতুন যে মিডিয়াগুলো, নিউ মিডিয়াগুলো আসতেছে, এরা অনেক বেশি ট্রাস্টেড, এই যে ট্রাস্টের প্রশ্নটা আসছে আপনারা প্রথমেই জানলেন, এটা গুরুত্বপূর্ণ। অনেক বেশি ট্রাস্টেড হচ্ছে এন্ড ক্রেডিবল হচ্ছে তাদের কাছে। মানুষ মনে করছে নিউ মিডিয়া, নট যে আমি বলতেছি যে ইউটিউব বা ইউটিউবের বা হচ্ছে যে অন্যান্য, বড় হচ্ছে নিউ মিডিয়া যারা হচ্ছে যে ছোট ছোট অনলাইন করতেছে, যেমন হচ্ছে জাস্ট একটা রুম বা দুইটা রুমে দর্শক করতেছে, এরকম মিডিয়াগুলো কিন্তু অনেক বেশি ট্রাস্টেড আমার আমার কাছে মনে হচ্ছে এখন এই আমাদের জেনারেশনের কাছে, দেন মেইন স্ট্রিম মিডিয়া, দেন এনি টিভি, ইভেন টিভি চ্যানেল। এবং টিভি চ্যানেল আমাদের এখন যতগুলো চলতেছে এর ভিতরে অনেক টিভি চ্যানেল কিন্তু দর্শক গ্রাহ্যতা পাচ্ছে না, 4-5টার বাইরে অন্যদের কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে মাসে 1-2 কোটি টাকা আর্ন করা। 1-2 কোটি টাকা বললাম এই জন্য যে আসলে হাউসটা চালানোর মতো টাকা আসলে তাদের হচ্ছে না, এবং এই ক্রাইসিস গুলো আমাদের সামনে আছে। এবং হাউসগুলো দখল নিয়ে তো আপনারা অলরেডি লিখছেন, কমিশনের ফাইলে আছে, সে বা মার্চ মাসে যদি যা যা লিখছেন, এখন তো এরপরে তো আরো বন্যার গতিতে এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, এবং সবগুলো হাউসই মোটামুটি পলিটিসাইজ হয়ে গেছে অলরেডি, সম্পাদক এবং মালিকানা। তো আমরা আসলে খুব বেশি ভালো কিছু দিকে যাচ্ছি এরকম না, তো আমরা হয়তো পুরাতন যেই যেই ব্যবস্থার ভিতরে ছিলাম এটাতে আছি। তো আমি একটা কথা শেষ করি, এটা হচ্ছে আমার নিজের জায়গা থেকে ব্যাখ্যা যে আসলে কেন আমরা করতে পারছি না এবং কেন করতে পারবো না। এটা তো আমি বলছি কিছু বাস্তবিক ইয়ে আছে যে আমরা আসলে একটা টাইমলাইন আমাদের জন্য থাকলে ভালো হতো, তাহলে আমরা কাজগুলো শান্তিতে ধীরে সুস্থে করতে পারতাম। আর আমলাতন্ত্র ইস্যু আছে, বাট আমাদের নিজেদেরও অবশ্যই খামতি আছে যে আমরা আসলে অভিজ্ঞতার জায়গা থেকে যে আমরা যদি জানতে পারতাম প্রথমে হয়তো জায়গায় দিতাম যে এইটা করা যায়। তো অভিজ্ঞতার বিষয়টা আছে, সেটা আমরা মনে করি যে জনগণ ক্ষমা করবে যে আমাদের বয়স এবং অভিজ্ঞতা হিসেবে। তো বাকিটা যেটা আমি বলবো যে পুরা ইকোসিস্টেমটা, পুরা গভর্নেন্স থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবকিছুই আসলে, আমি একটা কথা বলি যে প্রায়ার অফ পাওয়ার, পাওয়ার হচ্ছে যে একটা ব্যুরোক্রেসি, মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসির কাছে একটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে। আরেকটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে হচ্ছে যে বিজনেসম্যানদের কাছে, আরেকটা পাওয়ার কনসেন্ট্রেটেড আছে মিডিয়া, সিভিল সোসাইটি বা আমরা যে ব্যবস্থা দিতে পারি। এখন এরা তিনজনে কিন্তু তিনজনকে ট্রিট করে, তিনজনকে তেলে পুষে রাখে, এবং প্রত্যেকটার ইন্টারেস্ট প্রত্যেকটা ইন্টারেস্টের সাথে জড়িত। এটাই হচ্ছে যে মিডিয়াতে আজকে যতগুলো দুর্বলতা বা গত কয়েক বছরের, গত কয়েক দশকের দুর্বলতার উৎস তো এখানে, যে আসলে